হেই ওয়েলকাম ব্যাক টু আইসিটি। আমি এইচআর হানিফ ফয়সাল। আজকে আমরা আলোচনা করব এইচএসসি একাদশ শ্রেণীর আইসিটি বইয়ের চ্যাপ্টার 1 নিয়ে। চ্যাপ্টার 1 এর সর্বশেষ টপিক আইসিটি অপরাধ ও আইসিটি এর প্রভাব নিয়ে আলোচনা করা হবে আজকের ভিডিওতে। আর আজকের শিক্ষণফল হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার হিসেবে নির্দেশনা, নৈতিকতা বর্জিত বিভিন্ন অপরাধ, হ্যাকিং, স্প্যামিং, স্পুফিং, ফিশিং, ভিশিং, প্লেজারিজম, সুনাগরিকের তথ্য ও প্রযুক্তি ব্যবহারে যে নৈতিকতা মেনে চলা উচিত, সফটওয়্যার পাইরেসি, সমাজ জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ইতিবাচক প্রভাব, সমাজ জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নেতিবাচক প্রভাব নিয়ে আলোচনা করা হবে আজকের ভিডিওতে। চলো শুরু করি। তো প্রথম দিকে দেখো, 1992 সালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারকারী হিসেবে 10টি নির্দেশনা ছিল। 10টি নির্দেশনা কি ছিল দেখো। এক, তো তোমাকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন করতে পারে কত সালে 1992 সালে তথ্য প্রযুক্তি ব্যবহারকারী হিসেবে নির্দেশনা কয়টি? 10টি, মাথায় রেখো। এক, অন্যের ক্ষতি করার জন্য কম্পিউটার ব্যবহার না করা। 2, অন্য ব্যক্তির কম্পিউটার কাজের উপর হস্তক্ষেপ না করা। অন্য ব্যক্তির ফাইলসমূহ হতে গোপনে তথ্য সংগ্রহ না করা। 4, চুরির উদ্দেশ্যে কম্পিউটার ব্যবহার না করা। 5, মিথ্যা সাক্ষ্য প্রমাণ বহনের জন্য কম্পিউটারকে ব্যবহার না করা। 6, পাইরেটেড সফটওয়্যার ব্যবহার না করা। অনুমতি ব্যতি রেখে অন্যের কম্পিউটার রিসোর্স ব্যবহার না করা। 8, অন্যের বুদ্ধিবৃত্তি সংক্রান্ত ফলাফলকে আত্মসাৎ না করা। 9, প্রোগ্রাম লেখার পূর্বে সমাজের উপর তা কি ধরনের প্রভাব ফেলবে সেটি চিন্তা করা। 10, কম্পিউটারকে ওইসব উপায়ে ব্যবহার করা যেন তা বিচার বিবেচনা ও শ্রদ্ধা প্রদর্শন করে। ওকে, এই 10টা বিষয় থেকে এমসিকিউ পরীক্ষায় আসলে প্রশ্ন করা হয়। ওকে, নেক্সট, হ্যাকিং কি? সাধারণত হ্যাকিং একটি প্রক্রিয়া যার মাধ্যমে কেউ কোনো বৈধ অনুমতি ব্যতীত কোনো কম্পিউটার বা কম্পিউটার নেটওয়ার্কে প্রবেশ করে। যারা হ্যাকিং করে তাদেরকে বলা হয় হ্যাকার। ঠিক আছে, আর হ্যাকিং বা হ্যাকার মূলত 3 ধরনের হয়ে থাকে: হোয়াইট হ্যাট হ্যাকার, গ্রে হ্যাট হ্যাকার এবং ব্ল্যাক হ্যাট হ্যাকার। পরীক্ষা কিন্তু আবার এটা প্রশ্ন করতে পারে হোয়াইট হ্যাট হ্যাকার কারা, গ্রে হ্যাট হ্যাকার কারা, ব্ল্যাক হ্যাট হ্যাকার কারা। তো হোয়াইট হ্যাট হ্যাকার অর্থাৎ সাদা টুপি হ্যাকার কারা? এরা সাধারণত নেটওয়ার্ক প্রোটোকল ও সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরের উপর দক্ষ হয়ে থাকে, কিন্তু সিস্টেমের কোনো ক্ষতি করে না। সো হোয়াইট হ্যাট হ্যাকাররা কি সিস্টেমের কোনো ক্ষতি করে না। গ্রে হ্যাট হ্যাকার কারা? গ্রে হ্যাট হ্যাকার অর্থাৎ ধূসর টুপি হ্যাকার, ধূসর টুপিওয়ালা হ্যাকার আর কি। ওই টুপিওয়ালা হ্যাকাররা কারা? এ ধরনের হ্যাকাররা সাদা টুপি হ্যাকার ও কালো টুপি হ্যাকারের মাঝামাঝি অবস্থান করে এবং নেটওয়ার্কের দুর্বলতা খুঁজে বের করে নেটওয়ার্কের অ্যাডমিনিস্ট্রেটর যেটা আছে এটাকে জানিয়ে দেয় যে অর্থের বিনিময়ে আমরা এই দুর্বল দিকগুলোকে ঠিক করে দিব। আপনি অর্থ দিলে আমরা এগুলো স্ট্রং করে দিতে পারি। ঠিক আছে, ওদেরকে বলি কি গ্রে হ্যাট হ্যাকার। ঠিক আছে, ওরা আহামরি খুব একটা ক্ষতি করে না তোমার। ওকে, আর কালো টুপি বা ব্ল্যাক হ্যাট হ্যাকার, কালো টুপিওয়ালা হ্যাকার, ওরা কেমন? এরা সাধারণত নেটওয়ার্ক এবং স্ক্রিপ্টিং প্রোগ্রামিং ভাষার উপর গভীর জ্ঞান রাখে এবং কোন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ডেটা, ক্রেডিট কার্ড এর তথ্য, ইমেল ইত্যাদি চুরি করে আর্থিক ক্ষতি সাধন করে থাকে। তাহলে বুঝতে পারছো ব্ল্যাক হ্যাট হ্যাকার হতে সাবধান। আরেকটা হ্যাট হ্যাকার আছে, যেমন তার নাম হচ্ছে কি ইয়েলো হ্যাট হ্যাকার। যারা হ্যাক করবে বলে ভাবে, স্বপ্ন দেখে যে তারা হ্যাক করে ফেলেছে, তাদের হলুদ টুপি হ্যাকার বলে। সাধারণত এদের স্বপ্ন বাস্তবে রূপান্তর হয় না। ঠিক আছে, তো আমরা অনেকেই আছি যারা হ্যাকার হয়ে যাবো, আর আসলে কি হলুদ বা ইয়েলো হ্যাট হ্যাকার তাদেরকে বলা হয়, যে শুয়ে শুয়ে স্বপ্ন দেখবো হ্যাকার হয়ে গেছি, হ্যাকিং করে ফেলেছি। আসলে তারা হলো কি ইয়েলো হ্যাট হ্যাকার। মানে তোমাদের মধ্যে অনেকেই আছে কি ইয়েলো হ্যাট হ্যাকার, যারা শুয়ে শুয়ে স্বপ্ন দেখে হ্যাকিং করে ফেলেছে, কিন্তু আসলে কিছুই না। ওকে, নেক্সট আলোচ্য বিষয় কি স্প্যাম কি বা স্প্যামিং কি? স্প্যাম হলো ইমেল অ্যাকাউন্টে প্রায়ই কিছু অচেনা বা অপ্রয়োজনীয় ইমেল পাওয়া যায় যা আমাদের বিরক্তি ঘটায়। এই ধরনের ইমেলকে সাধারণত স্প্যাম মেল বলে। যখন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নির্দিষ্ট কোনো একটি ইমেল অ্যাড্রেসে শত এমনকি লক্ষ মেল প্রেরণের মাধ্যমে সার্ভারকে ব্যস্ত বা সার্ভারের পারফরমেন্সকে ক্ষতি করে বা মেমোরি দখল করার এই পদ্ধতিকে বলে কি স্প্যামিং। আবার ধরো যে অনেকেই যদি এখন ফেসবুকে যে বিষয়টা দেখা যাচ্ছে, ফেসবুকে স্প্যাম কমেন্ট, অথবা ধরো তুমি একই কমেন্ট যদি তুমি 10 বার 20 বার দিয়ে দাও, তুমি ফেসবুকে অটোমেটিক ব্লক খেয়ে যাবে। বুঝতে পারছো, কমেন্ট ব্লক খাবে। এটা কি স্প্যাম। ফেসবুক ভাবে কি তুমি স্প্যামার। ওকে, তুমি স্প্যামিং করতেছো। ওকে, তো নেক্সট বিষয়টা কি ফিশিং। ফিশিং মানে কি বুঝতে পারছো? মাছ ধরা। ফিশ মানে মাছ আর ধরা ফিশিং। তো ইন্টারনেট ব্যবস্থায় কোনো সুপ্রতিষ্ঠিত ওয়েবসাইট সাজে প্রতারণার মাধ্যমে কারো কাছ থেকে ব্যক্তিগত তথ্য, যেমন ব্যবহারকারীর নাম ও পাসওয়ার্ড, ক্রেডিট কার্ডের তথ্য ইত্যাদি সংগ্রহ করাকে ফিশিং বলে। ইমেল ও ইনস্ট্যান্ট মেসেজের মাধ্যমে সাধারণত ফিশিং করা হয়ে থাকে। প্রতারকেরা তাদের শিকারকে কোনোভাবে ধোঁকা দিয়ে তাদের ওয়েবসাইট নিয়ে যায়। ওই ওয়েবসাইটে সংশ্লিষ্ট ব্যবহারকারীর ইমেল, ব্যাংক ও ক্রেডিট কার্ডের আসল ওয়েবসাইটের চেহারা নকল করে ব্যবহারকারী সেটাকে আসল ওয়েবসাইট ভেবে নিজের তথ্য প্রদান করে এবং সেই তথ্য প্রতারকের হাতে চলে যায়। যেমন ধরো তুমি ফেসবুক চালাচ্ছ, ফেসবুকে নর্মালি কি লগ ইন থাকে, তারপরে তোমার ইমেল থাকে, পাসওয়ার্ড চাই, তাই না? এখন তোমাকে এমন একটা ইন্টারফেস তৈরি করে দেওয়া হবে যেমন দেখতে ফুললি ফেসবুকের মতো, কিন্তু তুমি যেই ইমেল পাসওয়ার্ড দিবা তারপর কি দেওয়ার সাথে সাথে তুমি লগ ইন দিলা না, লগ ইন দেওয়ার সাথে সাথে কি তাদের কাছে চলে গেল। হয়তো তুমি তাদেরকে ওইখানে অ্যাক্সেস পাবা না।
হয়তো বা অ্যাক্সেস পাওয়ার পরে তারা কি আবার বলবে আবার লগইন, মানে অরিজিনাল ফেসবুকটা দিয়ে দিল, কোনো অসুবিধা নাই। কিন্তু তুমি বুঝতেই পারবা না যে আসলে তুমি কোন ওয়েবসাইট আছো, ফেসবুকে আছো অথবা ইউটিউবে আছো, সামথিং কোনো তুমি দিলা, দেওয়ার পর কি বাসটা খেয়ে যাবা। সো এই সিস্টেমে যারা করে তাদেরকে বলে কি ফিশিং, মানে মাছ ধরে। হ্যাঁ, সেম টাইপের ওয়েবসাইট দিয়ে তোমার চোখের সামনে ফালা রাখছে, তুমি জাস্ট লগইন করবা, সাথে সাথে নোয়াখালী চলে যাবা। এই যে বিষয়টা, এটা ছিল কি ফিশিং। নেক্সট ফিশিং কি? তো ফিশিং হলো, ফিশিং এর মোটামুটি অডিওর সাথে কানেক্টেড। মোবাইল, টেলিফোন, ইন্টারনেট ভিত্তিক বিভিন্ন ফোন বা অডিও ব্যবহার করে ফিশিং করাকে ফিশিং বা ভয়েস ফিশিং বলে। যেমন ফোনের লটারি বিজয়ের কথা বলে টাকা নেওয়া অথবা টাকা পাঠানোর কথা বলে ব্যক্তিগত তথ্য নেওয়া। বর্তমানে ফিশিং এর যে বিষয়টি হয়ে থাকে তা হলো কি, যে রকেট কিংবা বিকাশে প্রায় ফোন দিয়ে বলে, আমি নাহিদ বলছি যে হ্যাঁ আপনার অ্যাকাউন্টের ডেভেলপমেন্টের কাজ চলছে, আপনার অ্যাকাউন্টের রিকোয়ারমেন্ট কিনা রিকভারি কাজ চলছে, আপনার কাছে একটা পিন যাবে, যদি আপনি আমাদেরকে পিনটা দেন তাহলে আমরা আপনার এই অ্যাকাউন্টটাকে টিকে রাখতে পারবো, অথবা কাজটা ভালোভাবে সম্পন্ন হবে, নতুবা আপনার অ্যাকাউন্টে সকল টাকা তোরা ভ্যানিশ হয়ে যাবে। এই টাইপের থ্রেড দেওয়ার পর কি গ্রামের আবুল ভাই কি করবে, আবুল ভাই কি করবে, সাথে সাথে তার পিনটা দিয়ে দিবে। সে সুযোগ পাইলে বা সম্ভব হলে সে তার কি নাম্বার পাসওয়ার্ড সবই দিয়ে দিবে, মানে বিকাশের, বুঝতে পারছো, যেন তার অ্যাকাউন্টটা টিকে থাকে। কিন্তু সে কিন্তু ফিশিং এর শিকার হয়েছে। কিছুক্ষণ পরে যখন আরেকটা পিন আসবে, বলবে যে আপনার অ্যাকাউন্টে অমুক টাকা নাই, হাওয়া হয়ে গেছে, তখন হাওয়া হওয়ার জন্য সে কি করবে, চিল্লাচিল্লি শুরু করবে, পাশের বন্ধুকে বলবে দোস্ত আমার তো বিকাশে টাকা গায়েব হয়ে গেছে। এভাবে গায়েব করে দেওয়া বা ওই সিস্টেম হাওয়া করে দেওয়া সিস্টেমটার নামে কি ফিশিং। সো ফিশিং থেকে সাবধান। কোনো কোম্পানি আসলে এভাবে ফোন দিয়ে আপনাকে এভাবে পিন চাইবে না, এটা স্বাভাবিক, সত্য কথা, মাথায় রেখো। ওকে, সো ফিশিং থেকে সাবধান। তো নেক্সট প্লেজারিজম কি? কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কোনো সাহিত্য, গবেষণা বা সম্পাদনা কর্ম হুবহু নকল বা আংশিক পরিবর্তন করে নিজের নামে প্রকাশ করাকে প্লেজারিজম বলে। যেমন ধরো যে তুমি অমুক একটা বই লিখলো, হুমায়ুন আমাদের একটা বই সম্পূর্ণ লেখা তুমি কি করলা, কপি করে ছেড়ে দিলা নিজের নাম বলে। তো এটা হলে কি প্লেজারিজম। সো এটা হতে সাবধান। একজন সুনাগরিকের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারে যে নৈতিকতা মেনে চলা উচিত তা কি? এক, তথ্য প্রযুক্তির মাধ্যমে নিজের দক্ষতা ও জ্ঞান কাজে লাগিয়ে জনগণকে সাহায্য করা। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন এবং নীতিমালা মেনে চলা। ৩, জনগণের সমস্যার কারণ হয় এমন কোনো তথ্যের ভুল উপস্থাপন না করা। ৪, ব্যক্তিগত অর্জনের জন্য অবৈধভাবে তথ্য প্রযুক্তি ব্যবহার না করা। এই ৪টা ছিল কি একজন সুনাগরিক হিসেবে এই বিষয়গুলো মাথায় রাখা। ওকে, নেক্সট সফটওয়্যার পাইরেসি কি? সফটওয়্যার পাইরেসি বলতে অনুমোদিত মালিক বা প্রস্তুতকারীর বিনা অনুমতিতে কোনো সফটওয়্যার কপি করা, ব্যবহার করা, নিজের নামে বিতরণ করা কিংবা কোনো প্রকার পরিবর্তনের মাধ্যমে নিজের বলে চালিয়ে দেওয়াকে বলা হয় কি সফটওয়্যার পাইরেসি। মানে অন্যের সফটওয়্যার নিজে চুরামি করে ইউজ করা অথবা ব্যবহার করা, অথবা ধরো যে কাউকে বললা যে দোস্ত সফটওয়্যারটা আমার। সো এই ধরনের কুকাজগুলোকে বলা হয় কি সফটওয়্যার পাইরেসি। ওকে, সমাজ জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ইতিবাচক প্রভাবগুলো কি কি? সমাজ জীবনে আইসিটির ইতিবাচক প্রভাব তো অহরহ, তুমি ইচ্ছা মতো অনেকগুলো বলে দিও, কারণ আইসিটি ছাড়া আসলে তুমি কিছু চিন্তাই করতে পারবে না। যেমন খুব সহজে তথ্য পাওয়া যায়, যেমন আমার তথ্যটা তুমি পাচ্ছ বা আমার ভিডিওটা তুমি দেখতেছো, এটা কিন্তু আইসিটি একটা প্রভাব, আইসিটি একটা ইতিবাচক প্রভাব। পৃথিবীর যে কোনো স্থানে তাৎক্ষণিক যোগাযোগ করা যায়, জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে, মানুষের কাজে দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি পেয়েছে, ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ হয়েছে, ফলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। যেমন বর্তমানে আমরা অনেকে আউটসোর্সিং করি, ফ্রিল্যান্সিং করি, এটা কিন্তু একমাত্র আইসিটির প্রভাব। চিকিৎসা ক্ষেত্রে সেবা পাওয়া সম্ভব হচ্ছে, শিক্ষা গ্রহণ প্রদান করা সহজতর হয়ে যাচ্ছে শুধুমাত্র সমাজ জীবনে আইসিটির ব্যবহারের কারণে। ওকে, সো নেক্সট, সমাজ জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নেতিবাচক প্রভাব আছে কি? হ্যাঁ, অবশ্যই নেতিবাচক প্রভাব আছে, কারণ এই যে নাহিদ মার্কা ব্যক্তিগুলো যারা ভিশিং করে, তারা কি করে আসলে এগুলো করে? আচ্ছা, যেমন ইন্টারনেট সহজলভ্য হয়, যুবক বা বিশেষ করে শিশু কিশোরদের বিপদগামী হওয়ার প্রবণতা থেকে দিন দিন বাড়ছে। এখন তোমার ভালো লাগতেছে না, কি করো, দুমদাম ফেসবুক নিয়ে বসে থাকো অথবা ইউটিউব নিয়ে বসে থাকো, আজাইরা কতগুলো জিনিস দেখো। যখন তোমরা আজাইরা বা অযথা জিনিস দেখবা, ওইগুলোকে বলা হবে কি নেতিবাচক প্রভাব। তো তোমাকে বলা হচ্ছে এটা এই শিক্ষামূলক ভিডিও দেখো, তুমি দেখতেছো ধরো যে অমুকের নাচানাচি দেখতে খুব ভালো লাগছে, এগুলো দেখতেছো। সো যখন যা বলা হবে এটা সঠিক ব্যবহার না করায় আসলে কি নেতিবাচক, তখন কি তুমি ওটার দিকে আকৃষ্ট হবো, পড়ার প্রতি মনোনিবেশ তোমার কমে যাবে। এটাই ব্যক্তিগত গোপনীয়তা নষ্ট হচ্ছে। ব্যক্তিগত গোপনীয়তা অবশ্যই নষ্ট হয়। অনেক ইন্টারনেট ফ্রি পাওয়ার কারণে কি অনেকে অনেক কিছু নিজের পার্সোনাল বিষয় শেয়ার করে দেয়। কি শেয়ার করে এগুলো আমরা নাই বলি। মানুষ যন্ত্র নির্ভর হওয়ায় বেকারত্ব বেড়ে যাচ্ছে, ফলে অপরাধ কর্ম বেশি সংঘটিত হচ্ছে। যেমন রোবট তার উত্তম উদাহরণ। রোবট ব্যবহারের কারণে কি হচ্ছে, কর্মচারীর সংখ্যা কমে যাচ্ছে, কারণ রোবট দিয়ে কি কর্মচারী কাজ করা যায়, এবং বরঞ্চ 5-6টা কর্মচারীর কাজ একা একটা রোবট দিয়ে করানো সম্ভব হচ্ছে। তার মানে কি ওই কোম্পানির মান্থলি একটা হিউজ অ্যামাউন্ট সেভ হচ্ছে। ওকে, তারপর কি ভিনদেশি সংস্কৃতির আগ্রাসনে দেশি সংস্কৃতি হারাচ্ছে। দেশীয় অনেক সংস্কৃতি হারিয়ে যাচ্ছে। যেমন আমরা কি ভিনদেশিরা কি করে অমুক নাচানাচি করে, অমুক না নাচলে আমাদের ভালো লাগে না, অমুক ডান্সেরা চলে না, মাঝখান দিয়ে দেশি সংস্কৃতি
হাওয়া হয়ে যাচ্ছে। এটি কিন্তু নরমালি হচ্ছে। ওকে। আবার ৫ কি বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহারের ফলে বিবাহ বিচ্ছেদের ঘটনা অহরহ ঘটছে। হ্যাঁ, আমি বিয়ে করলাম, আমার বউ আছে কিন্তু আমি কুটুর করলাম আরেকজনের সাথে। সো এই ঘটনাগুলা কিন্তু ঘটছে অহরহ বর্তমানে এই সামাজিক যোগাযোগগুলোর মাধ্যমে। যেমনটা Facebook তার উত্তম উদাহরণ। দেখো না মেসেঞ্জারে কি হয় অনেকদিন অহরহ ফাঁস হচ্ছে বিষয়গুলো। এইগুলো হলো কি সমাজ জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সবচেয়ে বড় নেগেটিভ প্রভাব। এই ভিডিওটা এই পর্যন্তই। এই চ্যাপ্টার 1 এর এটা ছিল আমাদের সর্বশেষ লেকচার। পরবর্তীতে আমরা আলোচনা করব এই অধ্যায় হতে কিভাবে এমসিকিউ প্রশ্ন করা হবে এবং তোমাকে কিভাবে অ্যান্সার করতে হবে। তারপর আলোচনা করব এই অধ্যায় হতে কিভাবে সিকিউ প্রশ্ন করা হয় এবং তোমাকে কিভাবে এটার অ্যান্সার করতে হবে। সো দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে। আল্লাহ হাফেজ।